সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা শুরু করেছিলাম সাবজেক্ট বাই এগ্রিমেন্ট, অদ্যাবধি আমরা পার্ট 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছি। এখন আমরা শুরু করব হচ্ছে পার্ট 9। তো এই 8টা পার্টে আমরা 1 থেকে 13 পর্যন্ত অনেকগুলো বেশ ভালো ভালো যে কঠিন আমাদের নিয়মগুলো থাকে, সোজা কঠিন সবগুলো মিলে আমরা করেছিলাম। তো আশা করি আপনারা সেই জিনিসগুলো দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে রুল 1 থেকে 18 পর্যন্ত অথবা পার্ট 1 থেকে 8 পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট আছে সেখানে আপনারা সবাই কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আজকে শুরু করব সাবজেক্ট বাই এগ্রিমেন্টের পার্ট নম্বর 9 এবং রুল নম্বর হচ্ছে আমাদের 14। রুল নম্বর 14-এ আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমাদের একটা ইম্পর্টেন্ট, বেশ ভালো একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে। একটা হচ্ছে ওয়ান অফ আর হচ্ছে দা ওয়ান অফ। প্রায় এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাই, ওয়ান অফ আর হচ্ছে কি দা ওয়ান অফ। খুবই পরিচিত দুটো ওয়ার্ড। তো ওয়ান অফ যেটা থাকে, যে ওয়ান অফটা কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোর কাজই করতে পারে। ওয়ান অফটা আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্টও হয়, আবার কিন্তু অবজেক্টও হয়। কিন্তু দা ওয়ান অফটা শুধুমাত্র অনলি আমাদের কি হিসেবে কাজ করবে? অবজেক্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ দা ওয়ান অফ কিন্তু আমাদের কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। তাহলে আমরা এখানে যেটা বললাম যে ওয়ান অফ এবং দা ওয়ান অফ, এই বিষয় যেটা আমাদের থাকতেছে যে ওয়ান অফটা সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোর কাজই করতেছে, কিন্তু দা ওয়ান অফটা শুধুমাত্র আমাদের কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এখন আমরা নিয়মটা একটু যদি লিখি, যে এদের পরে যদি নাউন অবলিক প্রোনাউন আসে, এদের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, তাহলে সব সময়ের জন্য প্লুরাল হবে। সব সময়ের জন্য, তাহলে সব সময়ের জন্য আমাদের কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে ওয়ান অফ এবং দা ওয়ান অফ, সো এদের পরে আমাদের যদি কোনো কি আসে, নাউন বা প্রোনাউন আসে, তাহলে সেই নাউন বা প্রোনাউনটা আমাদের সবসময়ের জন্য কিন্তু কি হবে? প্লুরাল ফর্মে হবে। ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন আসলে প্লুরাল হবে। দা ওয়ান অফ এর পরে যদি আমাদের কোনো নাউন বা প্রোনাউন আসে, তাহলে কিন্তু সেটা আমাদের কি হবে? প্লুরাল ফর্মে হবে। আচ্ছা, আমরা দেখবো সেটা। তো এখানে ওয়ান অফটা শুধুমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে ওয়ান অফ যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা আমাদের কি হবে সেটা আমরা এখন একটু দেখবো। কারণ ওয়ান অফটা কিন্তু সাবজেক্ট হতে পারে, কিন্তু দা ওয়ান অফ কিন্তু কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। দা ওয়ান অফটাকে আমরা শুধুমাত্র যে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ করব। তাহলে এখন আমরা যদি লিখি ওয়ান অফ যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে ওয়ান অফ যদি আমাদের কোনো একটা ভার্বের সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা আমাদের সবসময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখন যদি আমরা লিখি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমরা এখানে লিখলাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে আমি ডিরেক্ট লিখে দিলাম ইজ এ, তার সাথে আমরা এখানে কি লিখলাম? লয়ার। তাহলে একটু খেয়াল করবো যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সাথে আমরা কি লিখছি? ইজ এ লয়ার। তাহলে ওয়ান অফ এর পরে বা দা ওয়ান অফ যাই বলি না কেন, এদের পরে যদি কোনো নাউন আসে, নাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে হবে? আলটিমেটলি কিন্তু প্লুরাল ফর্মে হবে। তাহলে ওয়ান অফ এর পরে যেহেতু নাউনটা আসছে, নাউনটা কিন্তু আমরা কোন ফর্মে ইউজ করেছি? প্লুরাল ফর্মে কিন্তু ইউজ করেছি। আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে ওয়ান অফ হোক আর দা ওয়ান অফ হোক, এদের পরে আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে? আলটিমেটলি কিন্তু সেটা প্লুরাল ফর্মে হবে। তো আমি এখানে যেটা লিখলাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সাথে আমরা কি লিখছি? ইজ এ, তার সাথে আমরা এখানে কি লিখছি? লয়ার। সো আমাদের ওয়ান অফ এর পরে নাউন মানেই আমরা আলটিমেটলি সেটাকে কোন ফর্মে করব? প্লুরাল ফর্মে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। ওকে, ভালো কথা। এখন অনেকের মনে কোশ্চেন হইতে পারে, আমি এখানে দিলাম ফ্রেন্ডস, বাট এখানে ইজ কেন? আমি কিন্তু ডিরেক্ট লিখে দিয়েছি ইজ। আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমাদের ইজটা কেন আমাদের এখানে আসলো আর কেন আসলো না? আমরা একটা নিয়ম করেছিলাম, যারা আমার হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 1 থেকে 8 পর্যন্ত আমরা দেখেছি। ওইখানে কিন্তু আমি কোন একটা নিয়মে বলছিলাম যে প্রিপোজিশনের পরে ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। সাবজেক্ট হবে কোনটা? প্রিপোজিশনের আগেরটা। তাহলে এই যে মাই ফ্রেন্ডস আমরা এখানে লিখেছি, এটা কিন্তু কোথায় দেওয়া আছে? প্রিপোজিশনের পরে। তাহলে এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা? প্রিপোজিশনের আগেরটা। তাহলে প্রিপোজিশনের আগে আমাদের এখানে কি দেওয়া আছে? ওয়ান। আর এই ওয়ানের সাথে আমরা নর্মালি আমরা এখানে কাজ করেছি, ইজটাকে ইউজ করেছি। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সাথে আমরা লিখলাম যে ইজ এ লয়ার। সো আমাদের এখানে ফ্রেন্ডস হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার করেছি। আমরা অনেকে মুখস্থ করি যে ওয়ান অফ যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। কেন হবে? তার ব্যাখ্যাটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের যে বিষয়টা থাকলো যে ওয়ান অফটা সাবজেক্ট হিসেবে কাজ করলে ভার্বটা সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয় আমি কিন্তু ব্যাখ্যা করে দিলাম, যে আমরা এতদিন যেটা মুখস্থ করেছি যে ওয়ান অফ কোনো ভার্বের পূর্বে থাকলেই সিঙ্গুলার হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা কিন্তু এই জিনিসটা দেখলাম যে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাক না কেন, সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। সাবজেক্ট কোনটা হবে? প্রিপোজিশনের আগেরটা। ওইটা অনুসারে আমরা মূলত কাকে করব? ভার্বটাকে সিলেকশন করব। এখন ওয়ান অফটা যদি সাবজেক্ট হয় সেটা আমরা দেখলাম, কিন্তু ওয়ান অফ কি হইতে পারে? যে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে।
তাহলে এখন আমার নিয়মটা থাকবে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ, ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি কোনো সেন্টেন্স অথবা আমাদের কি ভার্বের সাবজেক্ট না হয়ে আমাদের কি হয়, অবজেক্ট হয়। তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কিন্তু আমরা জানি আমাদের মূলত চারটা, হু, হুইজ, দ্যাট আর হোয়াট। এই চারটাকে আমরা সাধারণত কি বলে থাকি, রিলেটিভ প্রোনাউন বলে থাকি। তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে আমরা জানি পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। তাহলে আমি এখানে যেটা বললাম, ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না হয় আমাদের কি হয়, অবজেক্ট হয়। তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনে কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। আর এর সাথে লিখি আর দ্য ওয়ান অফ এর ক্ষেত্রে, এখানে আমরা কি লিখলাম, ওয়ান অফ এর ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে হবে। তাহলে আমাদের বিষয়টা কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না কি হয়, অবজেক্ট হয়, তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন বলতে আমরা জানি হু, হুইজ, দ্যাট, হোয়াট, আমরা এগুলোর সাথে পরিচিত। তাহলে রিলেটিভ প্রোনাউনের কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। আর দ্য ওয়ান অফ এর ক্ষেত্রে কি করতে হবে, সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে হবে। এখন রিলেটিভ অ্যান্টিসিডেন্টটা কি, এই জিনিসটা কিন্তু আমরা একটু জানবো। তারপরে আমরা দেখব যে যদি এই জিনিসগুলো কিন্তু অবজেক্ট যদি হয় তাহলে আমাদের কিভাবে হইতে পারে। তো অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, যে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে ওই ওয়ার্ডটাকে আমরা মূলত কি বলে থাকি, অ্যান্টিসিডেন্ট। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই স এ ম্যান হু ওয়াজ এ ডক্টর, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ডক্টর। তাহলে একটু যদি খেয়াল করি যে আই স এ ম্যান হু ওয়াজ এ ডক্টর, আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কিন্তু আমাদের অলরেডি রিলেটিভ প্রোনাউন আছে, কোনটা, হু। তাহলে এই হুটা আমরা কার পরিবর্তে ইউজ করছি, এ ম্যানের পরিবর্তে ইউজ করেছি। তাহলে এই ম্যানটাকে আমরা এখানে কি বলবো, অ্যান্টিসিডেন্ট। আমি রিলেটিভ প্রোনাউনটাকে কিন্তু অ্যান্টিসিডেন্ট বলবো না, কারণ এই হুটা কার পরিবর্তে বসছে, এ ম্যানের পরিবর্তে বসছে। এই জন্য হুটা হচ্ছে আমার এখানে রিলেটিভ প্রোনাউন আর এ ম্যানটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকে, আর রিলেটিভ প্রোনাউন আগে আমাদের কি দেওয়া থাকে, অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট কোনটা। তো আমি এই নিয়মটা আবার একটু বলি যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ আমাদের যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না হয়ে কি হয়, অবজেক্ট হয়, তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে। আর দ্য ওয়ান অফ এর ক্ষেত্রে কি করতে হবে, একদম সেন্টেন্সের প্রথম যে সাবজেক্টটা আছে ওইটা অনুসারে আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব, যদি ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ অবজেক্ট হয়। তাহলে আমরা এখন একটু পরেই আমরা কি করব, এই উদাহরণগুলো আমরা দিব। আমাদের নিয়মটা মোটামুটি ক্লিয়ার, যে সাবজেক্ট তো আমরা আগেই দেখেছি, কিন্তু ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি অবজেক্ট হয় তখন আমাদের ভার্বটা এদের সাথে কেমন হবে এটা আমরা দেখবো এখন। তো আমরা মোটামুটি এক্সেপশন নিয়ম আমরা কিন্তু মোটামুটি আলোচনা করেছি। এখন আমরা একটু এক্সাম্পল দেখি যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে কি হইতে পারে। তো আমি এখানে লিখলাম যে হি ইজ, এরপরে লিখলাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এরপর লিখলাম হু, এখানে থাকলো ইজ অথবা আর, রেসপন্সিবল। তাহলে আরেকটা সেন্টেন্স আমরা একটু লিখি, পাশাপাশি লিখলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আরটা আমরা লিখলাম যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এরপর যদি আমরা লিখি হু ইজ অবলিক আর, এখানে আমরা কি লিখলাম, রেসপন্সিবল দিয়ে দিলাম। এখন আমরা এই দুইটা জিনিসটা একটু আলোচনা করি। আমরা দেখতে পেলাম যে প্রথম সেন্টেন্সে হি ইজ ওয়ান অফটা কিন্তু কোথায় দেওয়া আছে, আমাদের ইজটা কিন্তু ভার্ব, তারপরে কিন্তু দেওয়া আছে, তার মানে ওয়ান অফটা কিন্তু আমার এখানকার অবজেক্ট। আর পরেরটা লিখছি হি ইজ দ্য ওয়ান অফ, এখানে কিন্তু দ্য ওয়ান অফটা আমাদের এখানে কি দেওয়া আছে, অবজেক্ট আকার আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের কি হয়, অবজেক্ট হয়, তাহলে ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা ছিল, হু, আর তার অ্যান্টিসিডেন্ট কোনটা, দ্য স্টুডেন্টস। তাহলে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব। তাহলে অ্যান্টিসিডেন্টটা কিন্তু আমাদের কিন্তু প্লুরাল, তাহলে ভার্বটাও আমাদের কি হবে, প্লুরাল হবে, কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব গ্রহণ করে। আর পরেরটাতে আমরা দেখতে পেলাম দ্য ওয়ান অফটা আমাদের কি ইজের অবজেক্ট আকারে দেওয়া আছে। তাহলে আমরা কোনটা খেয়াল করব, একদম প্রথম সাবজেক্ট যেটা দেওয়া আছে হি, তাহলে এই হির সাথে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, আলটিমেটলি ইজটাকে ইউজ করতে হবে। তো আমি আবার একটু রিভিউ করি। প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম ওয়ান অফটা কিন্তু ভার্বের আগে নাই, পরে দেওয়া আছে। তাহলে ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে রিলেটিভ প্রোনাউনে কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটাকে সিলেকশন করতে হবে। রিলেটিভ প্রোনাউন এখানে আমাদের হু দেওয়া ছিল, তার অ্যান্টিসিডেন্ট কোনটা, দ্য স্টুডেন্টস, তো এইটা অনুসারে আমরা এখানে কাকে ইউজ করছি, আর পরে যখন লিখলাম দ্য ওয়ান অফটা অবজেক্ট, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে আমরা কি করলাম, ভার্বটাকে আলটিমেটলি আমরা সিলেকশন করলাম। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় ওয়ান অফ যদি থাকে আমাদের জন্য সুবিধা,
তো ওয়ান অফ না থেকে এরকম থাকতে পারে অনলি, অনলি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে ওয়ান অফ, আর দ্য অনলি যদি থাকে দ্য অনলি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে কি দ্য ওয়ান অফ। তাহলে এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো যে ওয়ান অফ সমান সমান আমরা অনলি সমান সমান আমরা কি বলেছিলাম ওয়ান অফ, আর দ্য অনলি যখন আমরা বলছি এটা সমান সমান কিন্তু আমরা কি বলবো দ্য ওয়ান অফ। আমি একটু মার্ক করে দিলাম যাতে আমরা বুঝতে পারি, নিয়মটা কিন্তু একই। তাহলে আমি একটু উদাহরণ দিই, যেমন আমি এখানে বললাম আই এম অনলি অফ দ্য সিঙ্গার্স, আই এম অনলি অফ দ্য সিঙ্গার্স, এরপর লিখলাম হু, আমি তিনটে অপশন দিচ্ছি এম, ইজ, আর, এরপর আমি এখানে কি দিলাম ফেমাস। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি আই এম দ্য অনলি অফ দ্য, এর সাথে আমরা কি লিখলাম সিঙ্গার্স, এরপর কি লিখলাম হু, এর সাথে দেওয়া থাকলো এম, ইজ, অবলিক দিয়ে আমরা কি লিখলাম আর, এরপর আমরা এখানে কি লিখলাম ফেমাস আমরা বসিয়ে দিলাম। তাহলে আমি যখন লিখলাম আই এম অনলি অফ দ্য সিঙ্গার্স, তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি অনলি, এই অনলি সমান সমান কিন্তু আমরা বলতে পারি কিন্তু ওয়ান অফ, আর দ্য অনলি যখন আমরা বলছি দ্য অনলি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে কি দ্য ওয়ান অফ। এই বিষয়টা কিন্তু আমরা একটু মনে রাখবো। তাহলে যেহেতু ভার্বের পরে ওয়ান অফটা দেওয়া আছে, তাহলে এই অনলি সমান সমান আমরা কি ধরেছি ওয়ান অফ। আর আমরা নিয়মটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওয়ান অফ যদি কোনো ভার্বের অবজেক্ট হয় বা সেন্টেন্সের অবজেক্ট হয়, তাহলে আমরা কি খেয়াল করবো রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা ওয়ান অফ যখন দেখেছিলাম তখন আমরা কি খেয়াল করবো রিলেটিভ প্রোনাউনটা। তাহলে আমাদের এই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন কোনটা দেওয়া আছে হু, তাহলে হু যদি রিলেটিভ প্রোনাউন হয় তার অ্যান্টিসিডেন্ট কোনটা দ্য সিঙ্গার্স, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টিসিডেন্ট। তাহলে এই রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুসারে আমরা কাগজ করব, আমরা এই ভার্বটাকে আমরা কিন্তু সিলেকশন করব। তাহলে আমরা এখানে কিন্তু কি দিয়েছি আর পরেরটা যখন বলছি আই এম দ্য অনলি অফ দ্য সিঙ্গার্স হু এম ইজ আর ফেমাস, তাহলে পরেরটাতে আমরা দেখলাম যে দ্য অনলি আমাদের অবজেক্ট দেওয়া আছে, তার মানে আমাদের এখানে ওয়ান অফ, দ্য অনলি সমান সমান আমাদের কি ওয়ান অফ। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট যেটা আছে এটা অনুসারে করতে হবে। প্রথম সাবজেক্ট কি দেওয়া ছিল আয়ের সাথে আমরা এখানে কাগজ করব, এমটাকে হচ্ছে আমরা মূলত ইউজ করব। তাহলে আমাদের ওয়ান অফ না থেকে যদি অনলি বা দ্য অনলি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ অনলি সমান সমান হচ্ছে ওয়ান অফ, আর দ্য অনলি সমান সমান আমরা কি বলছি দ্য ওয়ান অফ আমরা বলছি। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 14 বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। এরপরেও যদি আমাদের এই নিয়মে কোনো সমস্যা থেকে থাকে, রুল নাম্বার 14-এ খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম আমরা আলোচনা করলাম, এবং আমাদের পার্ট 9-এ এই একটা নিয়মই আমি শুধুমাত্র আলোচনা করেছি। তো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অথবা না বুঝে থাকি, তাহলে অবশ্যই আমরা কমেন্টে সেই প্রবলেমগুলো তুলে ধরবো, এবং আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার। তো আশা করি যে মানে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 10-এ আপনাদের সবাইকে পাবো। আর এই নিয়মগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যাদের কাছে এই বিষয়গুলো অনেক কনফিউজড মনে হয়েছিল, কঠিন দুর্বোধ্য মনে হয়েছিল, আশা করি তাদের এই কনফিউশনগুলো আমি যেভাবে আলোচনা করেছি যদি দেখেন সেগুলো দূর হয়ে যাবে। আর না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার। তো সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 9 এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 10-এ।